ডেথ নোট এমন একটি নোটবুক যাতে কারো নাম লিখলে সে অদৃশ্যভাবে মৃত্যুবরণ করে। নোটবুকে যেভাবে নাম লিখবে ঠিক সেইভাবেই ওই লোকটি মৃত্যুবরণ করবে। ডেথ নোটের কথা শুনে নাই এমন মানুষ পাওয়া খুব দুষ্কর। কেউ হয়তো ডেথ এনিমিও দেখে ফেলেছ, তবে তোমরা অনেকেও আসো তোমরা এনিমি দেখো না, কিংবা এত লং টাইম অ্যানিমেশন দেখার সময় থাকে না। তাদের জন্য আজকের এই এক্সপ্লেনেশন। আজ আমি 2006 সালে মুক্তি পাওয়া ডেথ নোট মুভির এক্সপ্লেনেশন করতে চলেছি। যারা আগে কোথাও মুভিটি দেখোনি তারা আজ এই এক্সপ্লেনেশন দেখলে পুরো ব্যাপারটা বুঝে যাবে। আর ক্রাইম থ্রিলার লাভার হলে তাহলে পুরোটা এনজয় করবে। ডেথ নোট থেকে আরো 3টা মুভি বানানো হয়েছে। যদি আজকের ভিডিওতে তোমাদের সাড়া পায় তাহলে বাকি মুভিগুলো খুব দ্রুত তোমাদের কাছে নিয়ে আসবো। আর ভিডিওটি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওতে লাইক কমেন্ট করো বেশি বেশি। চলো বেশি কথা না বেড়ে ভিডিও শুরু করি। মুভি শুরু হয় জাপানের একটা শহর থেকে। যেহেতু এটা জাপানের মুভি সেহেতু সম্পূর্ণ গল্পটা জাপানকে ঘিরে। মেঘের উপর থেকে পুরো শহরকে দেখতে পায়। সেদিন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ উপর থেকে কালো রঙের একটি বই রাস্তাত পড়ে, আর এই বইটির উপরে একটা লেখা ভেসে ওঠে, ডেথ নোট। অবাক করার বিষয় হচ্ছে চারদিকে বৃষ্টি পড়লেও নোটবুকের উপর বৃষ্টি পড়ছিল না। এরপর আমরা লাইট ইয়াগামি নামে স্কুল পড়ুয়া এক ছেলেকে দেখতে পাই। লাইটের ইচ্ছা সে বড় হয়ে পুলিশে জয়েন করবে, এবং সে অন্যায় একদম পছন্দ করে না। লাইট এমন একটা দুনিয়া স্বপ্ন দেখে যেখানে কোনো ক্রাইম থাকবে না, এবং সে একজন দারুণ হ্যাকার। ক্রিমিনালরা ঠিকমতো সাজা পাচ্ছে কিনা তা দেখার জন্য সে একদিন পুলিশ ডিপার্টমেন্টের ডাটাবেস হ্যাক করে। লাইট দেখতে পায় বেশিরভাগ ক্রিমিনালদের ঠিকমতো ধরা হয়নি, এবং তাদের কেস এখনো আনসলভড। আবার কিছু ক্রিমিনালকে ধরা হয়েছে, তবে তারা আইনের ফাঁকফোকর দিয়ে জীবন কাটাচ্ছে। তার মানে আইন থাকা সত্ত্বেও ক্রিমিনালদের সাজা হচ্ছে না। এসব দেখে লাইট অনেকটা আশাহত হয়। ক্রিমিনালগুলো আসলে মুক্ত কিনা। লাইট এক ক্রিমিনালের ডাটা নিয়ে সে ক্রিমিনালকে খোঁজ করতে থাকে। লাইট একটা বারে গিয়ে সে দেখতে পায় সেই ক্রিমিনালটি জেলের বাহিরে রয়েছে এবং ক্রাইম করেই যাচ্ছে। সে বলছে যে তাকে কেউ জেলের ভিতরে আটকে রাখতে পারবে না। লাইট আইনের বিষয় নিয়ে পড়তো, কিন্তু আইনের এই দুর্দশা দেখে লাইট অনেক ভেঙে পড়ে। দুঃখ কষ্টে সে তার আইনের বইটি ছুঁড়ে ফেলে দেয়। তখনই সে রাস্তায় পড়ে থাকা সেই ডেথ নোটটা দেখতে পায়। সে কোনো কিছু না ভেবে নোটবুকটা নিয়ে বাড়িতে চলে আসে। নোটবুকের প্রথম পেজ উল্টে সে একটা লেখা দেখতে পায়, এই নোটবুকে যার নাম লিখবে সে মারা যাবে। লাইটের কাছে এই ব্যাপারটা ফানি মনে হচ্ছিল। এমন এটা কেই বা বিশ্বাস করবে। তখন নিউজে হাই স্কুলে একটি মেয়ের মার্ডার কেসে শুনানির ব্যাপারে কথা হচ্ছিল। আদালত রায় দিয়েছে আসামি নির্দোষ, কিন্তু মেয়েটির বাবা মা আদালতের এই রায়তে খুশি হয় না। মজার ছলে লাইট ক্রিমিনালের নাম ডেথ নোটে লিখে ফেলে। এরপর ব্যাপারটা হাস্যকর ভেবে ঘুমিয়ে যায় লাইট। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে লাইট নিউজ পেপার হাতে নিয়ে সে দেখতে পায় যে গতকাল নিউজে দেখানো ক্রিমিনালটা মারা গেছে। যেহেতু সে গতকাল রাতে সেই ক্রিমিনালটার নাম ডেথ নোটে লিখেছিল, আর আজকে সে মারা গেল, তাই সে অনেক অবাক হয়। সে দৌড়ে গিয়ে নোটবুকটা হাতে নেয়, এবং এখানে আমরা একটা রুলস জানতে পারি। যেহেতু পৃথিবীতে একই নামে বহু মানুষ আছে, তাই শুধু নাম লিখলে কাজ হবে না। নাম লেখার পাশাপাশি রাইটারকে সেই ব্যক্তির চেহারাকে কল্পনা করতে হবে। যদি রাইটার সেই ব্যক্তির চেহারা না চিনে থাকে তাহলে নোটবুক কাজ করবে না। সত্যি এই নোটবুক কাজ করে কিনা লাইট সে বাইরে থাকা ক্রিমিনালটা সামনাসামনি হয়। লাইট ক্রিমিনালের দিকে তাকিয়ে তার নামটা নোটবুকে লিখে ফেলে। এরপর আমরা ডেথ নোটের আরেকটা নিয়ম জানতে পারি। কারো নাম লেখার 40 সেকেন্ডের ভিতর মৃত্যুর কারণ লেখা হয়, তাহলে নাম লেখা ব্যক্তি ঠিক ওইভাবেই মৃত্যুবরণ করবে। কিন্তু যদি মৃত্যুর কারণ লেখা না হয় তাহলে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাকে হবে। তখনই লাইট দেখতে পায় তার সামনে থাকা লোকটা বুকে হাত দিয়ে রাস্তায় পড়ে যায়, আর লোকটা মারা যায়। চোখের সামনে পুরো ঘটনা দেখতে পেয়ে এইবার লাইট বিশ্বাস করে এই নোটবুকটা আসলে কাজ করে। লাইট যখন বাড়িতে আসছিল তখন লাইট উপরে তাকিয়ে দেখে ভূতের মতো একটা ক্যারেক্টার তার দিকে আসতে থাকে। সে লাইটকে বলে, নোটবুকটা তোমার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম। লাইট একই সাথে ভয় পায় আবার অবাকও হয়। লাইট বলে, গড অফ ডেথ আমাকে দেখা দিয়েছে। মূলত এটা হচ্ছে একটা সিনিগামি, যাকে জাপানিজরা গড অফ ডেথ বলে থাকে। এরা এক্সট্রা ডিমেনশনাল বিম যারা সিনিগামি রিয়েলমে বসবাস করে। সিনিগামি লাইটকে বলে, আমি এই নোটবুকটা পৃথিবীতে ফেলেছিলাম। লাইট বলে, তুমি কি এটা এখন ফিরিয়ে নিতে এসেছো? সিনিগামি বলে, নোটবুক যে খুঁজে পায় সেটা তার হয়ে যায়। লাইট সে আরও বলে, এর বিনিময়ে কি তোমাকে আমার জীবন দিতে হবে? সিনিগামি হাসতে হাসতে বলে, সমস্যা নেই, যদি তুমি রাখতে না চাও তাহলে তুমি অন্য কাউকে দিয়ে দাও, তাহলে আমি তোমার ব্রেন থেকে ডেথ নোট এর মেমোরি ইরেজ করে দেব। লাইট বলে, শুধু এইটুকুই? সিনিগামি বলে, এই নোটবুক ব্যবহার করার পর তুমি হয়তো অনেক বয়ের মধ্যে দিয়ে যেতে পারো। সবার পক্ষে ডেথ নোট সামলানো সম্ভব হয় না। তখন লাইট জানতে পারে সে ছাড়া আর কেউ সিনিগামিকে দেখতে পায় না। শুধু যারা ডেথ নোট টাচ করবে তারাই সিনিগামিকে দেখতে পারবে। এরপর থেকে ডেথ নোটে একের পর এক ক্রিমিনালদের নাম লিখতে থাকে, আর সেই ক্রিমিনালগুলো সবার সামনে আচমকা কোনো কারণ ছাড়াই হার্ট অ্যাটাক করে মারা যেতে থাকে।
এভাবে লাইট একের পর এক অনেকজন ক্রিমিনালকে হত্যা করে। জেলখানায় কোনো কারণ ছাড়া একে একে অনেক ক্রিমিনাল হার্ট অ্যাটাকে মারা যায়, যেটা পুরো একটা অস্বাভাবিক ব্যাপার। পুরো জাপান জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে, এমনকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড এই ঘটনা ঘটতে থাকে। যতজন মারা যাচ্ছে তারা সবাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, তার মানে সবগুলো মৃত্যু একে অপরের সাথে কানেক্টেড। আর যে এইসব করছে মানুষ তার নাম দেয় কিরা, যা জাপানিজ অর্থ কিলার। অনেকেই কিলারকে ন্যায় বিচারক বলে, আবার অনেকে মার্ডার বলতে থাকে। একদিন নিউজে লাইভে একজন সাসপেক্টকে টোকিওর একটা ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতি করতে দেখানো হয়। যখন টিভিতে সেই সাসপেক্টের ছবি আর নাম দেখানো হয়, তখন ছবিটার দিকে তাকিয়ে লাইট ডেড নোটে ওই সাসপেক্টের নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে সাসপেক্ট মারা যায় আর বন্দিরা বের হয়ে আসতে থাকে। অন্যদিকে কিরাকে ওয়ার্ল্ড ওয়াইড হত্যাকাণ্ডের জন্য ইন্টারপোল আইসিপিও মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইনভেস্টিগেশন করা শুরু করে। এইদিকে জাপানের ন্যাশনাল পুলিশ বলে এই হত্যাকাণ্ড পুরো বিশ্বব্যাপী ঘটেছে, তাই তারা এর কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। হয়তো এটা কোনো ভাইরাসের কারণে ঘটছে কিনা তারা ঠিক বুঝতে পারছে না। এই কেসটা তারা মার্ডার হিসাবে ইনভেস্টিগেশন করবে নাকি ভাইরাসের কারণে মৃত্যু হচ্ছে বলে হেলথ মিনিস্টারের কাছে কেস হস্তান্তর করবে। তবে পুলিশের চিফ ইয়াগামি সে বিশ্বাস করে এটা প্ল্যান করা মার্ডার। কিরা যেভাবে ক্রিমিনালদেরকে হত্যা করছে এটাও একটা অন্যায়। এরপর চিফ জানতে পারে আইসিপিও খুঁজে বের করেছে কিরা জাপানি আছে, কারণ কিরার প্রথম মার্ডার জাপানি হয়েছিল। আর এই তথ্য এল নামে একজন ডিটেকটিভ খুঁজে বাইর করেছে। এল পুরো পৃথিবী জুড়ে অনেক আনসলভ কেস সলভ করেছে। কিরার কেসের জন্য এলই একমাত্র ভরসা। তবে এল কারো সামনে আসে না, তার আইডেন্টিটি সম্পর্কে কেউ ঠিকমতো জানেও না। তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটারির মাধ্যমে অনলাইনে সে যোগাযোগ করে থাকে। ওয়াটারির ল্যাপটপ ওপেন করে আর এল তার ভয়েস চেঞ্জ করে পুলিশের সাথে কথা বলতে থাকে। এল বলে পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো একজন মানুষই করছে, যে অনেক জিনিয়াস এবং হিংসাত্মক। এশিয়ায় ভাইরাসের কারণের জন্য যত মানুষ মারা গেছে আর গত কিছু সময় ধরে যত মানুষ মারা গেছে তার গ্রাফ সম্পূর্ণ ভিন্ন। তার মানে এই মৃত্যুগুলো অস্বাভাবিক। চিফ বলে একজন মানুষের পক্ষে ওয়ার্ল্ড ওয়াইড এত জায়গায় মার্ডার করা তো পসিবল না, তার মানে এটা একটা গ্যাংয়ের কাজ। এল বলে না, এটা একজনেরই কাজ, কারণ গ্রুপ যত বড় হয় তার ক্রাইমের সাকসেস রেট তত কম আসে। কিরা যদি গ্যাং নিয়ে কাজ করতো তাহলে ৮০টা জায়গায় ৮০টা মেম্বার প্রয়োজন হতো, আর ৮০ জনে কেউ না কেউ অবশ্যই ধরা পড়তো। তার মানে কিরা একা এইসব করছে। চিফ বলে কিন্তু কিরা বিভিন্ন জায়গায় একই সময় খুন কিভাবে করছে, এই ব্যাপারে সে কি যুক্তি দিবে। এল বলে সে ধীরে ধীরে কেসটাকে ছোট করে আনবে, তবে তার সময়ের প্রয়োজন। এই বলে এল কল কেটে দেয়। জাপানের ন্যাশনাল পুলিশ আইসিপিও আর এল একসাথে মিলে কিরার কেস ইনভেস্টিগেশন করতে শুরু করে। চিফ ইয়াগামিকে এই কেসে লিডারশিপ দেওয়া হয়। এই দিকে কিরা মানে লাইট রিউকে বলে মানুষ তার প্রশংসা করছে। এখন থেকে ক্রিমিনালরা ভয়ে কাঁপবে, হিস্টোরি চেঞ্জ হতে চলেছে। সে এক ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড তৈরি করবে, ফিউচার এখন তার হাতে। এরপর লাইট নিউজ চালিয়ে দেখতে পায় বিখ্যাত ডিটেকটিভ এল, যার পুরো নাম লেট অ্যান্ড টেইলার, সে লাইভে এসে বলতেছে এখন থেকে সে আইসিপির সাথে মিলে কিরার কেসটা ইনভেস্টিগেশন করবে। এই ক্রাইমের পিছনে কিরা নামে কেউ একজন আছে, যে একজন অহংকারী এবং বাচ্চা ছেলে, এবং সে কিরাকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবে। সে খুব ইজিলি কিরার পরবর্তী স্টেপগুলো বুঝে ফেলতে পেরেছে। কিরা যাদেরকে হত্যা করেছে কিরা সেই ক্রিমিনালদের থেকেও নিচু ক্রিমিনাল। এইসব শুনে কিরা অনেক রেগে যায়। যেহেতু এলকে সে টিভিতে দেখেছে আর তার পুরো নামও জেনে গেছে, তাই এখন এলকে মারা তার কাছে কোনো ব্যাপারই না। সাথে সাথে কিরা ডেথ নোট নিয়ে এল এর পুরো নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যে লাইভ টিভিতে এল তার বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে। এতবার হার্ট অ্যাটাকে এল মারা যায়। এলকে মারা যেতে দেখে লাইটের মুখে একটা আনন্দের হাসি দেখা যায়, তবে সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। তখনই আবার এল লাইভে এসে বলে কিরা, তার মানে তুমি কোনো কিছু না করে অদৃশ্যভাবে মানুষকে হত্যা করতে পারো। এল জানায় একটু আগে কিরা যাকে মেরেছে সে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল। কিরাকে ধরার জন্য মূলত সেই আসামিকে এল সাজিয়ে লাইভে পাঠিয়েছিল। আসল এল এখনো বেঁচে আছে। তখন এল কিরাকে চ্যালেঞ্জ করে পারলে যেন তাকে মেরে দেখায়। এল আরও বলে সে জানে কিরা এখন টোকিওতে আছে। তারা বলেছে যে এই লাইট ওয়ার্ল্ড ওয়াইড সম্প্রচার হয়েছে, যা মিথ্যা ছিল। আসলে এই লাইভ শুধু জাপানি সম্প্রচার করা হয়েছে। তার মানে এটা নিশ্চিত হওয়া গেল যে কিরা এখনো জাপানেই রয়েছে। এল বলে সে খুব তাড়াতাড়ি কিরাকে ধরে ফেলবে, সে হলো জাস্টিস। কিন্তু কিরা বলে না, সে হলো আসল জাস্টিস, দুর্বলদের রক্ষাকর্তা আর নতুন দুনিয়ার গড। তখন রিউক হাসতে হাসতে বলে তোমরা জাস্টিস নামে মানুষকে হত্যা করো, এটা আসলে অনেক ফানি। আমি দেখব তোমাদের মধ্যে কে জিতে। এইদিকে চিফ বলে এল কিরাকে ধরতে গিয়ে একজনকে হত্যা করিয়েছে, তাহলে এল আর কিরার মধ্যে কি পার্থক্য রয়েছে? তারা দুজনেই খুনি। এই ঘটনার পর এল ভার্সেস কিরার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কেউ কেউ কিরার পক্ষ নেয়, আবার কেউ কেউ এলের পক্ষ নেয়।
এল এই পর্যন্ত হওয়া অস্বাভাবিক খুনগুলোর টাইম এবং ডেট একসাথে করে কিরার আরো কাছাকাছি পৌঁছে যায়। মূলত খুনগুলো টাইমিং মিলে তারা বুঝতে পারে জাপানে স্কুল চলাকালীন সময় একটা খুনও হয়নি, তার মানে কিরা একজন স্টুডেন্ট। সে স্কুল ছুটির পরে খুনগুলো করে। এখন পর্যন্ত পাওয়া ইনফরমেশন অনুযায়ী কিরা জাপানেই রয়েছে এবং সে একজন স্টুডেন্ট। এরপর আমরা একটা শকিং জিনিস জানতে পারি, কিরার কেসে ইনভেস্টিগেশন করা লিডার চিফ ইয়াগামি মূলত লাইট ইয়াগামি মূলত কিরার বাবা। তার মানে চিফ যাকে খুঁজতেছে সে কিরা হলো তার নিজের ছেলে, কিন্তু সে জানে না। ডিনার করার পর লাইট সে তার বাবাকে বলে সে জানে তার বাবার ব্যস্ত সময় যাচ্ছে, সে কিরার কেসে ইনভেস্টিগেশন করছে, তাই লাইট তার বাবাকে কিরার কেসে হেল্প করতে চায়। চিফ বলে যদিও লাইট আগেও পুলিশকে হেল্প করেছে আর তার ব্রেন অনেক ভালো, তবে কিরার কেসে জীবনের রিস্ক রয়েছে, তাই তাকে এই কেসে জড়ানোর দরকার নেই। এখানে আমরা রিউককে আপেল খেতে দেখি। রিউক শুধু আপেল ছাড়া অন্য কিছু খায় না। কিরা পুলিশের ডাটাবেসে ঢুকে জানতে পারে, পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে কিরা একজন স্টুডেন্ট, তাই সে স্কুল টাইমে খুন করে না। এটা জানার পরপরই কিরা প্রতি ঘন্টায় একজন করে ক্রিমিনালকে খুন করতে শুরু করে। এটা দেখে পুলিশ বলে এখন দেখি স্কুল টাইমে খুন হচ্ছে, তাহলে কি কিরা স্টুডেন্ট না? এল বলে কিরা এখন তাদেরকে ধোকায় ফেলতে চাইতেছে, স্কুল টাইমে খুন হচ্ছে, তার মানে কিরা খুনের সময়কে ম্যানিপুলেট করতে পারে, মানে একটা নির্দিষ্ট টাইম লিখে দেয় আর সেই টাইমে মৃত্যু হয়। এল আরও বলে তাদের ইনফরমেশন কোনোভাবেই লিক হয়ে যাচ্ছে। মাত্র 3 দিন আগে তারা ইনভেস্টিগেশন করেছে যে কিরা স্টুডেন্ট, আর তারপরে খুনের টাইম পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ কিরা পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই আছে অথবা পুলিশের কাছের কেউ। এদিকে পরের দিন লাইট আর রিউক বাইরে হাঁটছিল আর কিরা বলছিল যে সে খুব তাড়াতাড়ি ওয়ার্ল্ডকে ক্রাইম ফ্রি করে ফেলবে। তখন লাইট নোটিশ করে কেউ একজন তার পিছু করছে। রিউক বলে কি মনে হয় পুলিশ তার পিছু করছে কিনা? লাইট বলে তাকে সন্দেহ করার মতো কোনো কারণ নেই, তাহলে তার পিছু করছে কেন? লাইট বাড়ি ফিরে আসলে সেই এজেন্টও তার পিছু করে বাড়িতে পৌঁছে যায়। রাতে রিউক বলে সিনেগামীরা ডেথ নোটের মাধ্যমে হাজার হাজার বছর বেঁচে থাকতে পারে। ডেথ নোটে লেখা কোনো ব্যক্তি যখন মৃত্যু হয় তখন তাদের জীবনের বাকি অংশ এই ডেথ নোটের আসল মালিক মানে সিনেগামীদের আয়ুতে যুক্ত হয়। এইভাবে তারা হাজার হাজার বছর ধরে বেঁচে থাকে। লাইট বলে তারা কিভাবে বুঝতে পারে যে মারা যাওয়া ব্যক্তি আর কত বছর আয়ু ছিল? রিউক বলে সে সবার কবলে তাদের নাম আর আয়ু দেখতে পায়। এটা শুনে লাইট এক্সাইটেড হয়ে বলে তাহলে তুমি আমাকে এলের পুরো নাম আর তার পরিচয় বলে দাও। রিউক বলে আমি এমনটা করতে পারবো না, আমি তোমার পক্ষেও নেই এলের পক্ষেও নেই। তবে লাইট চাইলে অন্যদের নাম আর আয়ু জানতে পারবে, কিন্তু বিনিময়ে তার জীবনের অর্ধেক আয়ু রিউককে দিতে হবে। লাইট তার আয়ু রিউককে দিতে রাজি হয় না। এরপর আমরা ডেথ নোটের আরো একটা রুলস জানতে পারি, কারো নাম লেখা 40 সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লিখলে সে হার্ট অ্যাটাকে মারা যাবে। এটা আমরা আগেই জেনেছিলাম। আর যদি মৃত্যুর কারণ লেখা হয় তাহলে 6 মিনিট 40 সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ ডিটেলস লিখে দিতে হবে। পুলিশ জানতে পারে আরো 3 জন কয়েদি জেলের ভিতরে মারা গেছে। তাদের মধ্যে একজন মারা যাওয়ার আগে দেওয়ালে নিজের আঙ্গুল কেটে একটা হিস্ট লিখেছিল, দ্বিতীয়জন সুসাইড নোট লিখে গেছে, আর তৃতীয়জন সেল থেকে বের হয়ে বাথরুমে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তখন এল বলে মনে হচ্ছে কিরা নতুনভাবে হত্যা করার জন্য এই 3 জনের উপর টেস্ট করেছে। এইদিকে লাইট বলে সে ঠিক যেভাবে লিখেছিল ওই 3 জন ঠিক সেভাবেই মারা গেছে। এরপর সে কিছু একটা ভেবে রিউককে বলে যে ডেথ নোট টাচ করবে সে তোমাকে দেখতে পারবে, তাই না? এই বলে লাইট ডেথ নোটে কিছু একটা লিখতে শুরু করে। পরের দিন সে তার গার্লফ্রেন্ড শিউরির সাথে দেখা করে এবং শিউরিকে নিয়ে একটা বাসে উঠে যায়। এক এজেন্ট যে লাইটকে ফলো করছিল সেও বাসে উঠে যায় এবং লাইটের পিছনে সিটে গিয়ে বসে। লাইট তাকে বলে সে কেন তাকে ফলো করছে। এজেন্ট বলে সে কিছুই বুঝতেছে না লাইট তাকে কি বলছে, সে কেন তাকে ফলো করতে যাবে। এরপর নেক্সট স্টপে বাস থামলে এবং হঠাৎ সে ড্রাইভারের মাথায় বন্দুক তাক করে। এজেন্ট দেখতে পায় ওই লোকটা আসলে একজন ক্রিমিনাল। সেই বাস কোম্পানিকে কল করে 100 মিলিয়ন দাবি করে। এইদিকে কিরা সে ছোট্ট পেপারে কিছু একটা লিখে পিছনে সেই এজেন্টকে দেখায়। পেপারে লেখা ছিল আমি সুযোগ পেলে তাকে ধরে ফেলবো। এজেন্ট বলে এমন কিছু করার দরকার নেই। সে তার বেজ দেখিয়ে বলে সে একজন FBI এজেন্ট, সে সবকিছু সামলে নিবে। কিরা সেই ছোট কাগজের টুকরোটা নিচে ফেলে দেয়। তাদের দুজনকে কথা বলতে দেখলে সেই হাজেকা তাদের সামনে আসে। নিচে পড়ে থাকা কাগজের টুকরোটা হাতে তুলে নিয়ে পড়ার পর সেই লাইটের মাথায় বন্দুক তাক করে। মূলত এখানে লাইট ডেথ নোট থেকে এই টুকরোটা ছেড়ে এনেছে, আর হাইজ্যাকার ডেথ নোটের এই টুকরোটা টাচ করার কারণে সে রিউককে দেখতে পায়। রিউককে দেখে সে ভয় পেয়ে যায়। সে রিউকের দিকে তাকিয়ে বন্দুকে যতগুলো বুলেট ছিল সবগুলো ফায়ার করে দেয়, কিন্তু এতে রিউকের কিছুই হয় না, কারণ সে গট অফ ডেড। বুলেট শেষ হয়ে যাওয়ায় সে ভয়ে পালানোর জন্য দৌড়ে বাস থেকে নেমে যায়, আর একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারে, আর সাথে সাথে সে মারা যায়। বাসে ওঠা থেকে শুরু করে হাইজ্যাকারের মৃত্যু পর্যন্ত যা যা হয়েছে সেই সবকিছু লাইটের প্ল্যান করা ছিল। সেই এইসব হাইজ্যাকারের মৃত্যুর কারণ এভাবেই লিখেছিল। এই ঘটনা দেখে শিউরি অনেক অসুস্থ হয়ে পড়ে। লাইট এজেন্টকে বলে যদি তার কোনো প্রশ্ন থাকে
তাহলে যেন তার সাথে একা দেখা করে। লাইট শিউরিকে নিয়ে হাসপাতালে চলে যায়। এইদিকে FBI এজেন্ট রে সে তার ফিয়ন্সের কাছে ফিরে যায়। রে এর ফিয়ন্সে নিজেও একজন এজেন্ট। লাইট বাইরে ফিরে এসে বলে নিশ্চয়ই এটা এল এর কাজ। এল বলে পুলিশ ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত কেউই হচ্ছে কিরা। এই সন্দেহ এল ডিপার্টমেন্টের লোকদের ফ্যামিলির লোকদের উপর এজেন্ট লাগিয়ে নজর রাখছে। লাইট বুঝতে পারে রে একমাত্র এজেন্ট না, এমন আরো অনেকজন এজেন্ট আছে যারা বিভিন্ন জনকে ফলো করছে। যদি লাইট শুধু তাকে ফলো করা এজেন্টকে মেরে ফেলে তাহলে সন্দেহ তার উপরে আসবে। এল বুঝে যাবে যেহেতু লাইটকে ফলো করা এজেন্ট মারা গেছে, তার মানে লাইটই হলো আসল কিরা। তাই এজেন্টকে মারতে হলে সব এজেন্টকে একই সাথে একই টাইমে মারতে হবে। এখন রিউক অবাক হয়ে বলে লাইট FBI এজেন্টরা কিন্তু ক্রিমিনাল না, তাদেরকে মারা ঠিক হবে না। পরের দিন রে তার ফিয়ন্সের সাথে চার্চে যাওয়ার কথা বলে, কিন্তু হঠাৎ করে রে বলে তার একটি জরুরি কাজ আছে, তাই সে চার্চে যেতে পারবে না। রে আর কিছু না বলে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে যায়। রে এই সময় ট্রেনে করে কোথাও যাওয়ার কথা না, তাহলে সে কোথায় যাচ্ছে? রে এর ফিয়ন্সে একজন এজেন্ট হওয়ায় তার সন্দেহ হয়, তাই সে রেকে ফলো করতে ট্রেনে উঠে পড়ে। রে ট্রেনে উঠে একটা খাম দেখতে পায়। খামটা খুলে সে একটা ট্রান্স রিসিভার আর কিছুটা কাগজ দেখতে পায়। ট্রান্স রিসিভারের মাধ্যমে কিরা রে এর সাথে কন্ট্যাক্ট করে। কিরা বলে সে রেকে প্রতি মুহূর্তে দেখছে, উল্টাপাল্টা কিছু করলে তাকে মেরে ফেলবে, তাই তাকে কিরার কথা মতো কাজ করতে হবে। তখন আমরা পাশে লাইটকে লুকিয়ে থাকতে দেখি। রে বলে সে কিভাবে বিশ্বাস করবে যে সে আসল কিরা। তখন কিরা বলে তার পাশের সিটে যে বসে আছে সে একজন রেপিস্ট, যাকে 2 বছর আগে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু সে তার ক্ষমতা খাটিয়ে বের হয়ে এসেছে। তখনই সেই রেপিস্ট হার্ট অ্যাটাক করে রে এর পাশেই মারা যায়। রে বিশ্বাস করতে বাধ্য হয় সে আসল কিরার সাথে কথা বলছে। রে এর ফিয়ন্সি নাওমি তখন দূর থেকে রেকে দেখছিল। তখন কিরা জিজ্ঞেস করে মোট কতজন এজেন্ট আছে। রে বলে সেই সহ মোট 11 জন আছে। কিরা রেকে সেই এজেন্টের নাম তার দেওয়া কাগজের শূন্যস্থানগুলোতে লিখতে বলে। রে বলে সে তাদের নাম জানে না। তখন কিরা বলে তোমাদের লিডার কে? সেটা তো অবশ্যই জানো, তার নাম একটা নির্দিষ্ট শূন্যস্থানে লিখতে বলে। রে তাদের লিডারের নাম শূন্যস্থানে লেখার সাথে সাথেই সব এজেন্টের নাম আর ছবি একটা মেলের মাধ্যমে রে এর কাছে চলে আসে। এরপর কিরা এজেন্টের নামগুলো বাকি শূন্যস্থানে লিখতে বলে। রে বাধ্য হয়ে তাদের নামগুলো শূন্যস্থানে লিখে দেয়। তখন আমরা ডেথ নোটের আরেকটা রুলস জানতে পারি, যদি কেউ ডেথ নোটের মালিক নাও হয়ে থাকে তবুও যদি সে ডেথ নোটে কারো চেহারা ভেবে ওই ব্যক্তির নাম লিখে তাহলে সেই ব্যক্তি মারা যাবে। তো এখানে কি হতে চলেছে আশা করি তোমরা অনেকে বুঝতে পেরে গিয়েছো। রে আবার খামটাকে আগের জায়গায় রেখে দেয়। তখন হঠাৎ করে সেই রিউকে ট্রেনের বাইরে দেখতে পায়। হঠাৎ করে ভয়ঙ্কর কিছু একটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। কিরার কথা মতো সে ট্রেন থেকে বের হয়ে আসে। তার ফিয়ন্সিও ট্রেন থেকে বের হয়ে তাকে ডাক দেয়। এমন সময় রে এর হার্ট অ্যাটাক হয়। কিরা মানে লাইট ট্রেনের ভিতর থেকে এইসব দৃশ্য দেখে। রে তার ফিয়ন্সের সামনে মারা যায়। সো এখানে কি হয়েছে তোমাদের একটু বুঝিয়ে বলি। রে কিন্তু বাকি এজেন্টদেরকে চিনত না, তবে সে তাদের লিডারকে চিনত। আর রে এর হাতে যে কাগজটা ছিল তার নিচে মূলত ডেথ নোটে পেজ ছিল। রে প্রথমে ডেথ নোটের লিডারের নাম লিখেছে। সেই শূন্যস্থানে লাইট লিখে রেখেছিল যার নাম লেখা হবে সে এজেন্টের ইনফরমেশন রেকে মেল করে দিবে। তো ঠিক তেমনটাই হয়। এরপর মেলের ইনফরমেশন দেখে রে বাকিদের নামও ডেথ নোটে লিখে দেয়। রে এর মৃত্যুর কথা লাইট আগেই লিখে রেখেছিল, তাই রে হার্ট অ্যাটাক করে মারা যায়। আর রে এর লেখার কারণে সেই লিডার সহ বাকি এজেন্টরাও একই টাইমে জাপানে বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। পুলিশের কাছে এই খবরটা আসার পর সবাই অনেক ভীত হয়ে যায়। তার মানে কিরার কেসে কাজ করা মানে যে কোনো সময় মৃত্যু হতে পারে। চিফ বলে যদি কেউ এই কেস এখানে ছেড়ে চলে যেতে চায় তাহলে যেতে পারে, আর যারা নিজেদের জীবন পরোয়া না করে সাহায্য করতে চায় শুধু তারাই যেন এখানে থেকে যায়। এই কথা শুনে একে একে প্রায় সবগুলো অফিসাররা বের হয়ে যায়। শেষে মাত্র 6 জন থাকে। এল বলে সে আর ওয়াটারিও তাদের সাথে আছে। এখন চিফ সহ অন্যরা বলে এল তো লুকিয়ে আছে, তার চেহারা আর পরিচয় কেউ জানে না, তাই তার কোনো টেনশনও নেই। এখন তো এলকেও বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে। তারা এলকে সামনে আসতে বলে যাতে তাকে নিয়ে তাদের কোনো সন্দেহ না থাকে। তখন এল তাদের সাথে দেখা করতে রাজি হয়ে যায়। তখন ওয়াটারি তাদেরকে একটা বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে তারা লাইটের বয়সে একটা ছন্নছাড়া ছেলেকে দেখতে পায়। সে তার পরিচয় দেয় সে হচ্ছে এল, কিন্তু কেউ বিশ্বাস করতে পারছিল না যে এটা এল। তারা ওয়াটারির দিকে তাকালে ওয়াটারি ইশারা দেয় যে এটাই হচ্ছে এল। তারা প্রত্যেকে তাদের নাম বলে, তবে এল তার আসল নাম বলে না। সে তাদেরকে রিউজাকি নামে ডাকতে বলে। এল বলে সেই দিন জেলে যে 3 জন মৃত্যু হয়েছিল সেটা কিরার এক্সপেরিমেন্ট ছিল। এর কিছুদিন পরে কিরা এজেন্টদেরকে মেরেছে, তার মানে কিরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে। এরপর এর মৃত্যুর সময় সিসিটিভি ফুটেজ দেখে এল কয়েকজনকে সাসপেক্ট করে। সেই চিফ আর বাকিদেরকে সাসপেক্টের ছবি দেখায়। তারা হলো চিফ আর ডেপুটি চিফের ফ্যামিলি মেম্বার, যেখানে লাইট তার বোন এবং তার মাও রয়েছে। চিফের ফ্যামিলির দিকে সন্দেহ যাচ্ছে দেখে চিফ কিছুটা আতঙ্কিত হয়ে যায়। এরপর এল বলে এর ফিয়ন্সি সে নিজেও একজন এজেন্ট এবং সে এল এর আন্ডারে কাজ করছিল।
সে নিশ্চয়ই কিছু দেখেছে আর তাই নিজেই ইনভেস্টিগেশন করছে। এল কনফার্ম হওয়ার জন্য চিফ আর ডেপুটি চিফের বাড়িতে গোপন ক্যামেরা লাগাতে হবে। চিফ আর অন্যরা ক্যামেরা লাগানোর ব্যাপারে অসম্মতি জানায়, তবে চিফের ফ্যামিলি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য ক্যামেরা লাগাতেই হবে। এদিকে রিওর ফিউন্সি নাওমি ইনভেস্টিগেশন করে জানতে পারে রি এর দায়িত্ব ছিল লাইটকে ফলো করা। তাই নাওমি প্রথমে লাইটের গার্লফ্রেন্ড শিউরির সাথে দেখা করে। এইদিকে লাইট আগে থেকে কিছু ক্রিমিনালদের নাম লিখে এবং তাদের মৃত্যুর তারিখও লিখে দেয়, যাতে সামনে কখনো সে অসুস্থ থাকলেও মৃত্যু থেমে না থাকে, তাহলে তার উপরে সন্দেহ আর আসবে না। পরের দিন শিউরি নাওমিকে লাইটের সাথে দেখা করায়। নাওমি তার নাম বলে মিস মাকি। সে জানায় যে সে কিরার কেস নিয়ে একটি আর্টিকেল লিখছে। তাদের মধ্যে কিরার কেস নিয়ে কিছুক্ষণ কথা হয়। নাওমি বলে সে সন্দেহ করে লাইটই হচ্ছে আসল কিরা। লাইট বলে সে এইসব ব্যাপারে কিছুই জানে না। এর মাঝে কিরা ডেথ নোটে একটা টুকরো নিয়ে নাওমির কাঠে দেওয়া নাম লিখতে শুরু করে। নাওমির কথায় তারা চলে যাওয়ার সময় নাওমি বলে লাইট তাকে মারতে পারবে না, কারণ কাঠে ভুল নাম দেওয়া আছে। ভুল নামের কারণে আসলে নাওমি মারা যায় না। সে আরও বলে এর খুনি কিরাকে অ্যারেস্ট করেই ছাড়বি। বাড়িতে ফিরে এসে লাইট অস্বাভাবিক কিছু লক্ষ্য করে। নিজের রুমে ঢুকে সে অন্য কারো গ্রান পায়। লাইট অনেক ইন্টেলিজেন্ট হওয়ায় সে বুঝে যায় যে তার বাড়িতে কেউ এসেছিল, তার মানে তার উপর নজর রাখার জন্য পুরো বাড়িতে ক্যামেরা আর বক্স লাগানো আছে। লাইট তখন রিউকের সাথে কোনো কথা বলে না। বের হয়ে সে রিউকে বলে ভিতরে সে কথা বলেনি, কারণ সেখানে ক্যামেরা লাগানো ছিল। এদিকে চিফ এল এবং অন্যান্য অফিসাররা দিনরাত ক্যামেরায় লাইটকে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই খুঁজে পায় না। চিফ জিজ্ঞেস করে কিভাবে প্রমাণ হবে লাইট কিরা না। এল বলে লাইট ক্যামেরায় বন্দি থাকা অবস্থায় লাইভে একটা খুন হয়, তাহলে লাইট নির্দোষ প্রমাণ হবে। 3 দিনের মাথায় একজন খুন হয়। এতে চিফ অনেক খুশি হয়ে যায়, কিন্তু এল বলে এটা লাইভ খুন ছিল না। ভুলে গেলে চলবে না, কিরা মৃত্যুর তারিখ আগে থেকে ঠিক করে দিতে পারে। এরপর আরো কিছু সময় কেটে যায়। রাতে লাইট ডিনার শেষ করে চিপসের প্যাকেট নিয়ে পড়ার জন্য চলে আসে। সেই চিপস খেতে খেতে পড়ছিল। এদিকে নিউজে দেখানো হয় একজন সাসপেক্ট 5 বছরের একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করে তাকে হত্যা করেছে, আর এই খবরটা লাইভে চলছে। এইদিকে ক্যামেরায় দেখা যাচ্ছে লাইট নিউজ না দেখে টেবিলে বসে চিপস খাচ্ছে আর পড়ছে। কিছুক্ষণ পর খবর আসে সেই সাসপেক্ট হার্ট অ্যাটাক করে মারা গেছে। তার মানে এটা কিরা করেছে। ওই সময় লাইট সন্দেহজনক কিছু করেনি, তাই এল মানতে বাধ্য হয় লাইট কিরা না। তারা ক্যামেরা আর বাক্স খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা জানতে পারি লাইটই নিউজে দেখানো খুনটা করেছে। মূলত সে মার্কেট থেকে আসার সময় চিপসের প্যাকেটের ভিতরে করে মোবাইল কলম আর ডেট নোটের একটি পেজ রেখে দিয়েছিল। মোবাইলে নিউজ দেখেছে আর বাম হাত দিয়ে খুনির নাম ডেট নোটে লিখেছে। যেহেতু লাইট নির্দোষ প্রমাণ হয়েছে, তাই লাইটের বাড়ি থেকে সব ক্যামেরা আর বক্স আবার খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর নাওমি এলকে কল করে বলে সে জানে লাইটই হচ্ছে কিরা, আর সে এটা প্রমাণ করেই ছাড়বে। এইদিকে শিউরি লাইটকে কল করে দেখা করার কথা বলে। লাইট বলে সে 30 মিনিটের মধ্যে দেখা করতে পারবে। তখন আমরা দেখতে পাই নাওমি শিউরিকে আটকিয়ে লাইটকে কল করে ডাকতে বাধ্য করেছে। নাওমি সিঁড়ির মাধ্যমে লাইটকে একটি মিউজিয়ামে ডাকে। এই সবকিছু এল আর চিপ সহ অন্যরা লাইভে দেখছিল। নাওমি শিউরিকে বন্দুক তাক করে লাইটকে কনভিন্স করতে বলে লাইট যে কিরা সে যদি এটা মেনে না নেয় তাহলে সেই শিউরিকে গুলি করে দিবে। তখন চিপ দ্রুত সেখানে পুলিশ পাঠায়। আর এদিকে লাইট সে বারবার বলতে থাকে যে সে কিরা নয়, তবু সে শিউরিকে যেন না মারে, যেন তাকে মেরে ফেলে। কিন্তু তবুও নাওমি বারবার লাইটকে জোর করতে থাকে। নাওমি লাইটের তার নাম বলে আর পারলে সেখানে তাকে হত্যা করে শিউরিকে উদ্ধার করতে বলে। লাইট তখনই বলে সে কিরা না। ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শুনে শিউরি নাওমিকে ধাক্কা দিয়ে লাইটের দিকে দৌড় দেয়। এর মাঝে নাওমি শিউরির দিকে গুলি করে দেয়। গুলি খেয়ে শিউরি লাইটের কুলে মারা যায়। পুলিশ চলে আসলে নাওমি নিজেই নিজের মাথায় গুলি করে মারা যায়। লাইটকে কষ্ট পেতে দেখলে রিউক লাইটকে সমবেদনা জানায়। তখন লাইট যেটা বলে সেটা শুনে আমরা আসলে পুরাই শকিং। লাইট বলে সে নিজে শিউরিকে মেরেছে। নাওমি শিউরিকে কিডন্যাপ করা, লাইটে এখানে আসা, এরপর নাওমির হাতে শিউরি মারা যাওয়া, নাওমির আত্মহত্যা, এই সবকিছু লাইট আগে থেকেই ডেথ নোটে লিখে রেখেছিল। লাইট নাওমির নাম জানতো না, তবে সেই দিন রে এর মৃত্যুর সময় সে নাওমির হাতে বিয়ের কার্ড দেখেছিল। এরপর চার্চে গিয়ে তাদের ইনফরমেশন বের করে নাওমির নামও সে জানতে পেরেছিল। অর্থাৎ এসব পুরোটা লাইটের প্ল্যান ছিল। লাইট সে তার গার্লফ্রেন্ডকে মারতে দ্বিধাবোধ করেনি। লাইটের বাবা চিফ ইয়াগামি তাকে সান্ত্বনা জানাতে আসলে সে বলে কিরার কারণে সে শিউরিকে হারিয়েছে, তাই সে কিরাকে দৌড়তে সাহায্য করতে চায় এবং সে টিমে যুক্ত হতে চায়। তখন এল নিজেই লাইটকে ওয়েলকাম জানায়। লাইট আর এল প্রথমবারের মতো তাদের সামনাসামনি দেখা হয়। এল বলে আমরা একসাথে কিরাকে ধরবো, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। সো বন্ধুরা, তোমরা কমেন্টে জানাতে পারো কিরা আসলে ন্যায় বিচার করছে নাকি ডেথ নোট পেয়ে সে নিজেও একজন খুনি হয়ে গেছে, যার কারণে সে শিউরিকে মেরেছে, এফবিআই এজেন্টদেরকেও মেরেছে।
যারা কিন্তু নির্দোষ ছিল। সো পরবর্তী পার্ট দেখার জন্য ভিডিওতে বেশি করে লাইক এবং কমেন্ট করো। আর পরবর্তী পার্ট খুব দ্রুতই তোমাদের কাছে নিয়ে আসবো। এক্সপ্লেনেশনটি ভালো লাগলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।